আজকের ক্লাসের টপিকটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আম আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে সিনোনিমস। বিশেষ করে এমন কিছু সিনোনিম যেগুলো হচ্ছে আ প্রায় ক্ষেত্রেই দরকার হয়। কমনলি ইউজড ওয়ার্ড যেগুলো সেগুলোর সিনোনিম। তো আপনারা যদি আইএলটিএস পরীক্ষা দেন তাহলে হচ্ছে উম একটু মোটামুটি ভালো স্কোর করার জন্য অবশ্যই এই সিনোনিমগুলো জানা থাকতে হবে। আবার যদি আপনারা আইএলটিএস পরীক্ষার্থী নাও হয়ে থাকেন, তারপরেও এমনিতেও যদি আপনাদের কখনো ইংরেজি ভাষা ব্যবহার করা লাগে, আর আপনারা যদি এই সিনোনিমগুলো জানেন, তাহলে হচ্ছে আপনাদের ইংরেজির আসলে গুণগত মান আপনারা আরো হচ্ছে উপরে উঠায় দিতে পারবেন। রাইট। তো আসেন শুরু করি। আম Here are some useful synonyms for commonly used words that can add variety and depth to your language, especially helpful for IELTS candidates. আচ্ছা, ভালো কথা। Good. Good এর পরিবর্তে আমরা কি বলতে পারি? Beneficial, উপকারী। Positive, ইতিবাচক। Advantageous, সুবিধাজনক, এমন কিছু যেটা কোনো সুবিধা এনে দেয়। Favorable, favorable এর বাংলা করলে কি হয়? Favorable, কোনো কিছু অনুকূল, রাইট? অনুকূল। ভ্যালুয়েবল, মূল্যবান, গুরুত্বপূর্ণ। সো গুডের সাবস্টিটিউট হিসাবে এই ওয়ার্ডগুলা ব্যবহার করা যায়। আপনারা ব্যবহার করতে পারেন। আবার এমনও হইতে পারে যে আইএলটিএস এর কোয়েশ্চেন পেপারে এই শব্দগুলা দিল, আপনার বুঝে নিতে হবে যে এখানে গুড বোঝাচ্ছে। আচ্ছা, নেক্সট উই হ্যাভ ব্যাড। ব্যাডের পরিবর্তে কি বলা যায়? ডেট্রিমেন্টাল, মানে ক্ষতিকারক, হানিকারক। হার্মফুল, আবারও ক্ষতিকারক। আনফেভারেবল, প্রতিকূল। অ্যাডভার্স, অ্যাডভার্সও এই প্রতিকূলই হয়। এমন একটা পরিস্থিতি যা আপনার পক্ষে না। নেগেটিভ, নেতিবাচক। তো এই সবগুলো হচ্ছে ব্যাডের সাবস্টিটিউট। খেয়াল করে দেখেন, গুড, ব্যাড এই শব্দগুলা কিন্তু অনেক বেসিক শব্দ, ঠিক আছে? এমন কোনো পরিস্থিতিতে যদি আপনি পড়েন, সেটা আইএলটিএস পরীক্ষা হোক বা অন্য কিছু, যেখানে আপনার কাছে এটা প্রত্যাশিত যে আপনি একটু হাই লেভেলের ইংলিশ ব্যবহার করবেন, সেখানে যদি আপনি গুড আর ব্যাডের উপর ভরসা করে বসে থাকেন, তাইলে হচ্ছে মানে মানে আশেপাশের মানুষ একটু ডিসঅ্যাপয়েন্টেড হবে, একটু হতাশ হবে আপনাকে দিয়ে। সো এই কারণে আসলে এই সিনোনিমগুলো জানা থাকতে হয়। ইম্পর্ট্যান্ট, ক্রুশিয়াল, তারপরে সিগনিফিক্যান্ট, ভাইটাল, ইসেনশিয়াল, কি। আচ্ছা, তো এগুলো ছিল হচ্ছে ইম্পর্টেন্টের সিনোনিম। ক্রুশিয়াল হয় হচ্ছে অতি গুরুত্বপূর্ণ, মানে অপরিহার্য। সিগনিফিক্যান্ট, আবার ওই গুরুত্বপূর্ণ। ভাইটাল, মানে এমন কিছু যেটা ছাড়া চলবেই না। এসেনশিয়াল, ওই এসেনশিয়ালও আবার ওই সেম মিনিং। আর কি, কিটা একটু উইয়ার্ড শোনাবে যে হ্যাঁ ঠিক আছে, কি মানে তো চাবি, বাট না, কি কথাটার আরও একটা ব্যবহার হচ্ছে এই যে কোনো কিছু একদম মানে এটা ছাড়া চলবেই না এরকম কিছু বুঝাইতে। এরকম বলে কি কনসেপ্ট বা কি কম্পোনেন্ট, রাইট? বিগ এর সাবস্টিটিউট হিসেবে আমরা ব্যবহার করতে পারি লার্জ, ইনর্মাস, ভাস্ট, ইমেন্স, কনসিডারেবল, এগুলা। আচ্ছা, কনসিডারেবল এর মানে দাঁড়ায় হচ্ছে উল্লেখযোগ্য, মানে এমন কিছু যেটা ফেলনা না, যেটা আসলে অগ্রাহ্য করার মতো না। কনসিডারেবল, এমন কিছু যেটা কনসিডার করতেই হয়, এতখানি বড়, রাইট? আচ্ছা, আর বিগ যেরকম একটা একটু মানে ভেগ একটা টার্ম, যে একটু অস্পষ্ট। তো ইনর্মাস আর ভাস্ট এগুলা কিন্তু ওরকম না, এগুলা মানে বোঝায় হচ্ছে খুবই বড়। ইমেন্সও একই ধরনের অর্থ। বিগ আর লার্জ এটা দিয়ে হচ্ছে বলে যে আচ্ছা ঠিক আছে, শুধু বড়, কিন্তু ঠিক কতটা বড় সেটা আর বোঝা যায় না, রাইট? যেরকম একটা এক্সাম্পল যদি দিই বিগের, যে ধরেন দে লিভ ইন আ বিগ ফ্ল্যাট, তো এ দিয়ে বোঝা যায় যে ঠিক আছে তাদের বাসাটা বড়, কিন্তু কত যে বড় সেটার কোনো আইডিয়া পাওয়া যায় না, সেটার কোনো কনসেপ্ট পাওয়া যায় না। কিন্তু যদি বলা হয় যে দে লিভ ইন অ্যান ইনর্মাস ফ্ল্যাট, দে লিভ ইন আ ভাস্ট ফ্ল্যাট, তো তখন কিন্তু মনে হয় যে ও আচ্ছা, তাদের বাসাটা তাহলে আসলেই অনেক বড়। এটুকুই পার্থক্য। আসলে ইংরেজিতে কোনো ২ টা শব্দই একেবারে হুবহু সেম মিনিং বহন করে না। তো কিছু না কিছু পার্থক্য থাকেই। যদি পার্থক্য নাই থাকতো, তাইলে ওগুলার আলাদা শব্দ হইতো না। ওইটা ওই শব্দই থেকে যেত। তো আম তারপরেও আসলে যেগুলার মিনিং হচ্ছে কাছাকাছি, সেগুলো একটা আরেকটার সিনোনিম হিসাবে ব্যবহার করা যায়।
আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যদি সিনোনিমগুলো জানেন তাহলে হচ্ছে আপনার লেখার মধ্যে আপনি আরো বেশি ডিটেইল নিয়ে আসতে পারবেন। আরো বেশি এটার ওই যে আমরা YouTube এ যেমন ভিডিও দেখার সময় দেখেন যে কিছু অপশন থাকে। আপনি কত রেজোলিউশন এ ভিডিও দেখবেন। আপনি কি ১৪৪ পিক্সেলে দেখবেন নাকি ১০৮০ তে দেখবেন, HD তে দেখবেন। তো আপনি যদি এই শব্দগুলা, এই প্রপার শব্দগুলা জানেন যে কোনটার জন্য কি বলতে হয়, কোন শব্দটা কি পরিস্থিতি ডিসক্রাইব করে, তাহলে কিন্তু আপনি আপনার লেখার এবং কথার ওই রেজোলিউশন বাড়ায় দিতে পারতেছেন। যে শুনতেছে বা যে পড়তেছে আপনার লেখা, কথা, সে কিন্তু আরো ভালো, আরো স্পষ্ট একটা পিকচার পাচ্ছে। আচ্ছা দেখেন স্মলের সিনোনিম কি আছে? স্মল হইতে পারে আপনার টাইনি, স্মল হইতে পারে মাইনিউট, এটা মিনিট না, এটা মাইনিউট, অতি ক্ষুদ্র। কম্প্যাক্ট, কম্প্যাক্টের অর্থ করলে হয় হচ্ছে উম কম্প্যাক্ট, কম্প্যাক্ট হচ্ছে এমন কিছু যেটা কিনা মানে ছোট তো বুঝলাম, কিন্তু কোন ধরনের ছোট? এটা হচ্ছে উম কম্প্যাক্ট সহজে বহনযোগ্য। আ আচ্ছা, মাইনর, মাইনর মানে ক্ষুদ্র আবারও। উম মাইনর, ইনসিগনিফিক্যান্ট এরকম একটা মিনিং হয়। মডেস্ট, আচ্ছা মডেস্ট মানে সাধারণ অর্থে মডেস্ট মানে হচ্ছে আ ইসে কি বলে? বিনয়ী। কিন্তু মডেস্টের আরেকটা অর্থ হয় সেটা হচ্ছে ছোট বা ক্ষুদ্র। যেরকম দে সারভাইভ অন আ মডেস্ট অ্যালাওয়েন্স, কথার কথা। যে তারা অল্প পরিমাণ টাকার উপর হচ্ছে তারা করে, জীবন ধারণ করে। এরকম একটা কিছু। মানে বলা যেতে পারে। এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। সো ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং এর সিনোনিম আমাদের কাছে আছে ফ্যাসিনেটিং, এনগেজিং, ইন্ট্রিগুইং, আর ক্যাপটিভেটিং, কম্পেলিং। আচ্ছা, সো ফ্যাসিনেটিং তো সেম অ্যাজ ইন্টারেস্টিং। এনগেজিং এমন কিছু যা এনগেজ করে। ইন্ট্রিগুইং তো ক্যাপটিভেটিং, ক্যাপটিভেটিং শব্দটা একটু আনইউজুয়াল এখানে, কারণ সাধারণ অর্থে ক্যাপটিভ মানে হচ্ছে বন্দি, ঠিক আছে? আর ক্যাপটিভেটিং যখন বলা হয় তখন এটার অর্থ এমন দাঁড়ায় যে এমন কিছু যেটা মানুষকে একেবারে মানে মানুষকে বন্দি করে ফেলে। আহ, মানুষকে ওই যে বলে না, আমরা বাংলায় যে বলে মন্ত্রমুগ্ধ, ওই রকম একটা কিছু, যে সে এত মুগ্ধ হয়ে গেছে যে সে সেখান থেকে নড়তে পারতেছে না, এরকম ক্যাপটিভেটিং। আর কম্পেলিং, সো কম্পেলিং হচ্ছে এমনিতে কম্পেল মানে হচ্ছে কাউকে জোর করা। আই ওয়াজ কম্পেল টু ডু ইট, আমি বাধ্য হয়েছিলাম কাজটা করতে, রাইট? সো কম্পেলিং যখন বলা হয় তখন মানে একটা অর্থ তো অবশ্যই হয় যে ঠিক আছে কাউকে কোনো কিছু করতে জোর করা, এটা যেমন হয়। আবার এটাও বলা যায় যে ইসে কম্পেলিং হচ্ছে এমন কিছু যেটা কিনা কি বলে এটাকে, ওই যে মানুষকে হচ্ছে মুগ্ধ করে, রাইট? ডিফিকাল্ট, ডিফিকাল্টের সিনোনিম কি হতে পারে? চ্যালেঞ্জিং, টাফ, কমপ্লেক্স, ডিমান্ডিং, ডন্টিং। আচ্ছা, এমনিতে ডন্ট মানে হচ্ছে আপনার মানে ভীতি, ভীতিকর। ডন্টিং এর অর্থ দ্বারা ভীতিকর এমন কিছু। সো এটা কিন্তু আপনার এই যে ডিফিকাল্টের সিনোনিম হিসাবে ব্যবহার করা যায়। সো সব জায়গায় শুধু ডিফিকাল্ট বা হার্ড না লিখে যদি এই একটু অ্যাডভান্স শব্দগুলো ইউজ করতে পারেন তাহলে আপনাদের জন্য ভালো হবে, রাইট? ইজি, ইজির সিনোনিম হচ্ছে সিম্পল, এফর্টলেস, স্ট্রেট ফরওয়ার্ড, ম্যানেজেবল, আনকমপ্লিকেটেড, কমপ্লিকেটেড না। থিঙ্ক, থিঙ্কের সিনোনিম হলো কনসিডার, পন্ডার, রিফ্লেক্ট, কন্টেমপ্লেট, ডেলিবারেট। আচ্ছা, সো হেল্প হচ্ছে অ্যাসিস্ট, সাপোর্ট, এইড, ফ্যাসিলিটেট, কন্ট্রিবিউট। এইড আমরা বলি না ওই যে ফরেন এইড বা ওই যে এনজিও আছে ইউএস এইড, সো এইড মানে হচ্ছে সাহায্য। আর অ্যাসিস্ট্যান্ট শব্দটা কোত্থেকে আসছে? এই যে অ্যাসিস্ট থেকে আসছে, যে অ্যাসিস্ট করে সে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। সো হেল্পের সিনোনিম হচ্ছে অ্যাসিস্ট। ফ্যাসিলিটেট, ফ্যাসিলিটেট মানে কোনো কিছু সম্ভবপর করা, কোনো কিছুকে সম্ভব করা। কন্ট্রিবিউট অবদান রাখা, সো ওইটাও কিন্তু হেল্পের সিনোনিম। এমনিতে হেল্প শব্দটা খুবই খুবই বেসিক একটা শব্দ, এটা খুবই ডাল ভাত মার্কা শব্দ। এটা আপনি ওই যে এই গুড ব্যাড
বিগ, স্মল এগুলা আপনি হচ্ছে ওই ক্লাস 5 এর রচনায় লেখেন তখন ঠিক আছে। আর এমনিতেও আপনার আ লেখার ভিতরে যদি এগুলা রাখেন তাহলে আপনার লেখা হয়তো গ্রামাটিক্যালি ঠিক হয়ে যাবে। সেখানে কোনো সমস্যা হবে না। সমস্যা হবে যে লেখাটা অনেক বেশি আপনার মানে নিরামিষ টাইপের মনে হবে। তারপর কি বলছে? শো, শো, ডেমনস্ট্রেট দেখানো, প্রমাণ করা আরকি। ইলাস্ট্রেট আবারও দেখানো। এক্সিবিট প্রদর্শন করা। ডিসপ্লে আবারও এই প্রদর্শন করা। রিভিল প্রকাশ করা। সো সবগুলাই কিন্তু শো এর সিনোনিম। সো এই সিনোনিমগুলা খুবই ইম্পর্টেন্ট। এগুলা মানে ন্যূনতম কিছু সংখ্যক সিনোনিম আপনার জানা থাকতেই হবে। নইলে যখন আইএলটিএস পরীক্ষাতে ওই যে প্যারাফ্রেজ করা হয়, তো তখন কিন্তু আপনি ধরতে পারবেন না। মানে একই ইনফরমেশন অন্য শব্দ ব্যবহার করে আপনার কোয়েশ্চেনে লিখবে। মানে প্যাসেজে থাকবে একভাবে, কোয়েশ্চেনে থাকবে আরেকভাবে আম এই সিনোনিম ব্যবহারের মাধ্যমে। তো আপনি যদি সিনোনিমগুলা না জানেন যে আচ্ছা ঠিক আছে এই শব্দটা দিয়ে আসলে এইটাই বোঝানো হয়, তো তখন কিন্তু আপনি ধরতে পারবেন না। আর আইএলটিএস পরীক্ষায় প্রচুর পরিমাণে এই প্যারাফ্রেজিং এর আশ্রয় নেওয়া হয়। এটা রিডিং এ হয়, এটা লিসেনিং এ হয়, এটা ইসেতেও হয়। আপনার রিডিং, লিসেনিং, রাইটিং এও হয়। তাহলে কোথায় ছিল? রিভিল। নাম্বার 12 হচ্ছে গেট। গেটের সিনোনিম হিসাবে আমরা পাচ্ছি অবটেইন, অ্যাকোয়ার, রিসিভ, গেইন, অ্যাটেইন। এই সবগুলো হচ্ছে গেটের সিনোনিম। মেকের সিনোনিম হিসাবে আমরা ইউজ করতে পারি ক্রিয়েট, প্রডিউস, জেনারেট, কনস্ট্রাক্ট, ডেভেলপ। নিউ এর সিনোনিম হতে পারে ফ্রেশ, রিসেন্ট, মডার্ন, নভেল, ইনোভেটিভ ইত্যাদি। আচ্ছা, আর ওল্ড এর সিনোনিম হচ্ছে এনশিয়েন্ট, এইজড, এল্ডারলি, আউটডেটেড, অ্যান্টিকুয়েটেড। স্যার এনশিয়েন্ট তো প্রাচীন, এইজড হচ্ছে বয়সের ভারে হেলে পড়ছে এরকম কিছু। এল্ডারলি প্রবীণ, এল্ডারলি হচ্ছে প্রবীণ। আর আউটডেটেড এমন কিছু, এটা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ আসলে। অ্যান্টিকুয়েটেড মানে এমন কিছু যেটার অ্যান্টিক ভ্যালু আছে, যেটার মানে প্রাচীন হিসাবে যেটার একটা মূল্য আছে, আর এমন কিছু অ্যান্টিকুয়েটেড। আচ্ছা, তো এগুলা ছিল হচ্ছে কিছু বেসিক শব্দের সিনোনিম। আমি শব্দগুলা হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিব। এগুলা আপনারা সম্ভব হলে খাতায় লিখে রাখবেন। কারণ এমনিতে যদি জাস্ট পড়ে যান তাহলে মনে নাও থাকতে পারে। কিন্তু লিখে ফেললে হোপফুলি আপনাদের অন্তত কিছুটা মুখস্থ হয়ে যাবে। আর ভবিষ্যতে তখন আপনারা এগুলো চিনতে পারবেন, নিজেরাও ব্যবহার করতে পারবেন। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ সামনের ভিডিওগুলাতে আরো বেশি আইএলটিএস রিলেটেড কনটেন্ট নিয়ে হাজির হব। আপাতত আল্লাহ হাফেজ।